আমি শান্তনু ভট্টাচার্য উপস্থিত হয়েছি আপনাদের সকলের ভালো লাগার অনুষ্ঠান চেনা কবির ভালো লাগা কবিতায়। যদি বন্ধুরা দেখতে পান এবং সঠিকভাবে শুনতে পান তাহলে আমাকে একটা মেসেজ করবেন, যাও একটা কিছু লিখে মেসেজ করুন, তাহলে বুঝতে পারবো যে সকল আপনারা দেখতে পাচ্ছেন। এই ফেসবুক লাইভে প্রোগ্রাম করার এক সমস্যা, কোনোদিন সাউন্ডের সমস্যা, নেটওয়ার্কের নানা প্রবলেম হয়। এরপর থেকে হয়তো আমাকে এই অনুষ্ঠান রেকর্ডিং করে তারপরে দিতে হবে। লাইভ করা খুব মুশকিল, লাইভে নানা সমস্যা দেখা দেয় এবং এমন সমস্যা দেখা দেয় যে সেই সময় আর কিছু করার থাকে না, অনুষ্ঠানটাই নষ্ট হয়ে যায়। অনেকেই কমপ্লেন করছেন যে তারা আমি বলছি কথা কিন্তু শুনতে পাচ্ছেন না, কিন্তু আমি এখানে আমার যা মেশিনারিজ আছে সেই মেশিনারিজ দেখাচ্ছে যে সবই শব্দ ঠিক আছে, কিন্তু কিছুতেই শব্দ আপনাদের কাছে হয়তো পৌঁছচ্ছে না। হ্যাঁ, এই দেবব্রত বাবু বলেছেন যে শোনা যাচ্ছে পারফেক্টলি অডিয়েবল। ঠিক আছে অনিন্দম, বাহ ফাইন। আমি অনুষ্ঠানটা শুরু করছি। মনটা খুব খারাপ হয়ে গেছিল যে আবার এই টেকনিক্যাল কারণে অনুষ্ঠানটা বন্ধ করে দিতে না হয়। ফেসবুক লাইভে প্রোগ্রাম করাটা খুব সমস্যা। হয়তো আগামী দিনে আমাকে ফেসবুক লাইভে প্রোগ্রাম না করে ভিডিও করে নিয়ে আগে প্রোগ্রামটা তুলে নিয়ে তারপরে হয়তো ডাউনলোড করতে হবে, এরকম একটা যাচ্ছি। প্রায়ই প্রবলেম হয় নানা রকম, আর তখনই না ওই সমস্ত মেজাজটা মেজাজটা রাজার মতো থাকে না, মেজাজটা তখন প্রজার মতো হয়ে যায়। তারপর সেটাকে কবিতায় নিয়োজিত করা মানে যে একটা মানুষ তো যন্ত্র নয়, সমস্যা হয়। যাই হোক, আজকের আমার এই অনুষ্ঠানের অতিথি কবি হচ্ছেন বিমল গুহ, যারা ওপার বাংলার কবিতার খবর রাখেন, যারা ওপার বাংলার কবিতা চর্চা করেন বা সামগ্রিক কবিতার এপার বাংলা ওপার বাংলার বাংলা কবিতার যারা চর্চা করেন তাদের কাছে বিমল গুহ একটি পরিচিত নাম। এখানে লিখছে সবাই যে শোনা যাচ্ছে, দেখে যাও। হ্যাঁ হ্যাঁ, তো সেই বিমল গুহর আসলে আমি বাংলাদেশের দুজন মানে বাংলাদেশের ওপার বাংলার দুজন কবিকে নিয়ে প্রোগ্রাম করেছিলাম, কিন্তু সেই প্রোগ্রাম পর আমি কিছুটা থমকে যাই এই কারণে যে আমাকে অনেক সিনিয়র কবিরা তারা পরামর্শ দেন যে স্টলওয়ার্ড কবিদের নিয়ে করে তারপর বাংলাদেশে আস্তে 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 আরও ঢুকতে। ইতিমধ্যে গোলাম কিবাড়িয়া পিনু এবং কুশল ভৌমিকের কবিতা আমি করেছি। এখন আমি আস্তে আস্তে যে কবিদের সঙ্গে সাক্ষাৎ আমার হয়েছে, যোগাযোগ হয়েছে একেবারে বাংলা, এবং আমি খুব আনন্দিত এবং আপ্লুত যে আমি এই অনুষ্ঠানে বিমল গুহর কবিতা যেমন অতিথি কবি হিসেবে বিমল গুহর কবিতা আলোচনা করব, ঠিক তেমনি ভাবে কি এই তো সবাই ঠিকঠাক শুনতে পেরেছি, শুনছি সবাই লিখছে। এখানটা এসে দেখ, ওটা হচ্ছে আগের কমেন্টসটা। আমার মেয়েও চেষ্টা করছে যাতে সবাই সাউন্ডটা ঠিক মতো পায়। যাই হোক, যেটা বলছিলাম যে এইখানে আমি আলোচনা করব মাহমুদ কামালের কবিতা। আমার কাছে এসে তার কবিতার ওপর চর্চা আমি করছি। ফরিদ আহমেদ দুলাল, তার কবিতা চর্চা আমি শুরু করে দিয়েছি। সৌহার্দ্য সিরাজ ইত্যাদি যারা আছেন তাদের কবিতা আমি শুরু করে দিয়েছি, এবং আজকে বিমল গুহ অত্যন্ত স্টলওয়ার্ড কবি, তার কবিতা আমরা আজকের আমার এখানে রাখবো। আমি খুব বেশি সময় নষ্ট করতে চাইছি না, আগের স্লটটাতেই কিছুটা সময় আমার চলে গেছে, এবং এই কবিদের কাছে পৌঁছতে যারা সাহায্য করেছে আমাকে তাদের কাছে আমার মানে আজীবন ঋণী আমি। কবি নৃপেন চক্রবর্তী এবং কবি শ্যামল জানা দুজনে মিলেই। নৃপেনদা যেমন কবিতা এনে দিয়েছেন, শ্যামলদা আমাকে নানাভাবে গাইড করছেন যাতে এই প্রোগ্রামটা আরও মানুষের কাছে পৌঁছয়, আরও ঠিকঠাকভাবে সুন্দরভাবে পৌঁছয়। তিনি সর্বক্ষণ এই গাইডেন্স আমাকে দিয়ে যান। এইরকম একটা মাথার ছাতা দরকার মাথায়, যার তলায় বসে কাজ করতে খুব সুবিধা হয়। আমি বিমল গুহ বাংলাদেশের অত্যন্ত প্রধান কবি। আমি আগেও বলেছি যে সময়কে গেঁথে রাখার শিল্পকৌশল নতুনভাবে যাদের হাতে নির্মিত হয়েছে বিমল গুহ তাদের মধ্যে একজন।
বিমল গুহর জন্ম 27 অক্টোবর 1952 সালে চট্টগ্রামে। তিনি কবিতা আন্তর্জাতিক কবি হিসেবেই তার প্রতিষ্ঠা। আমন্ত্রণ পেয়েছেন তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত সহ বিভিন্ন জাতীয় কবিতার জাতীয় উৎসবে তিনি আমন্ত্রণ পেয়েছেন, অংশগ্রহণ করেছেন। এ পর্যন্ত তার 13টি কাব্য, 8টি কিশোর কাব্য এবং 13টি অন্যান্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। সাহিত্যকৃতির জন্য তথ্য ও বেতার মন্ত্রণালয় কর্তৃক 1979 সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ তরুণ কবি হিসেবে পুরস্কৃত হয়েছেন। এছাড়াও বিভিন্ন সংগঠন কর্তৃক পুরস্কৃত ও সম্মানিত হয়েছেন এবং আগামী দিনে নিশ্চয়ই আরও তিনি সম্মানিত হবেন, এটা আমরা আশা করব। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তার প্রতি আমরা শুভেচ্ছা জানাই, তার লেখনীর প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা এই যে প্রথম কবিতা আমি তার জন্য বেছেছি, কবিতার নাম জন্মদিন। ঘুম ভাঙার পরেও বিছানা ছাড়িনি, গড়িমসি করে এপাশ ওপাশ করেছি সারা বেলা। সূর্যের লাল আভা ছেয়ে আছে সমস্ত আকাশ, যেন এই প্রথম অগ্নি উদ্গীরণ হলো পৃথিবীতে। চারিদিকে লাভারশ্মি, উল্কার মতন পতন বিলাসী আলোকণা ছড়ানো ছেটানো। গা ঝাড়া দিয়ে উঠলাম বিছানা ছেড়ে। হায় খোদা, সমস্ত বিছানা জুড়ে লাল পিঁপড়ের দল সারি সারি। মনে হলো মিছিলের স্রোতে ভেসে যাব অজানা কোথাও, অন্য কোনোখানে। অতঃপর বাড়ি ঘর আসবাব সবখানে লাভা স্রোত, লাল আভা, লাল পিঁপড়ের মতো ঘিরে আছে, যেন পৃথিবীতে দ্বিতীয় অগ্নি উৎকীর্ণ শুরু হয়েছে এই ভোরবেলা। খুব সুন্দর কবিতা, জন্মদিন। যদি কবিতার মধ্যে অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলো নিয়ে আমাদের আলোচনা করা উচিত। কবিতাটা পড়ার পর আমার মনে হচ্ছে যে এটি ঘুম ভাঙার গান, একটা ঘুম ভাঙার গল্প, এবং আদ্যপান্ত এটি একটি প্রতীকী কবিতা। স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবনের যে চিত্রকল্প, সেই চিত্রকল্পের মধ্যে দিয়ে এই কবিতাটি এগিয়েছে। যেমন ঘুম ভাঙার পর সত্যি সবাইকে আর ঘুম ভেঙেই সাট করে উঠে পড়ে, একটু গড়িমসি ঘোরানো, এই যে চিত্রকল্প তিনি আঁকলেন, খুব স্বাভাবিকভাবে আমাদের নিজেদের জীবনকে রিলেট করে। কিন্তু এই যে এই প্রকৃতিতে মানে প্রতীকী জায়গায় যখন চলে আসে, যখন মনে এই প্রথম অগ্নি উদ্গীরণ হলো পৃথিবীতে, চারিদিকে লাভারশ্মি, উল্কার মতো পতন বিলাসী আলোকণা ছড়ানো ছিটানো, আমার তখন মনে হচ্ছে তিনি জ্ঞানের কথা বলছেন, তিনি দ্রোহের কথা বলছেন, তিনি বিপ্লবের কথা বলছেন, এই যে আলো লাগার জ্ঞানের কথা এই তিনি বলেছেন। এবং আরো একটি খুব দারুণ একটা জায়গা দেখুন, জ্ঞান মানুষকে কোথায় নিয়ে যায়, কবিকে কোথায় নিয়ে যায়। যদি আমি ধর্মের ভিত্তিতে দেখি, তাহলে বিমল গুহ তার কবি সত্তা, তিনি হিন্দু, প্রথমে তার হা ভগবান আসবে, কিন্তু তিনি বললেন হায় খোদা। এই যে সর্বধর্ম সমন্বয়ের যে যে আত্মিকতা বা যা বীজ তার বুকের ভেতর বসে আছে, তার কাছে খোদাও যা, তার কাছে ভগবানও তাই। তাই ভগবান আর খোদা কখন তার মুখ থেকে কি বেরোচ্ছে, এটা কোনো ধর্ম নির্দেশ করে না। অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বরকে তিনি যখন ডাকছেন, তখন যে নামে খুশি তিনি ডাকতে পারেন, এখানে কোনো ভেদাভেদ তিনি রাখেননি। এটা অত্যন্ত চমৎকার জায়গা। দ্বিতীয় যে জায়গাটা আছে, এই লাল পিঁপড়ের শাড়ি তার বিছানার ওপর দিয়ে আসছে। আচ্ছা, পিঁপড়েরা শাড়ি দিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গা তখনই চেঞ্জ করে যখন তারা বর্ষার খবর পায়, প্লাবনের খবর পায়, তখন তারা বাসা চেঞ্জ করে। পরিশ্রমী মানুষ, পিঁপড়েরা তো শ্রমজীবী মানুষের প্রতীক। এই যে পিঁপড়ের কথা বলে, আরো অনেক কথাই তিনি বলতে পারতেন, কিন্তু পিঁপড়ে বেছে নিলেন। তিনি শ্রমজীবী মানুষের কথা বললেন, যারা যুগ যুগ ধরে বোঝা বইছে এই সমাজের, তাদের কথা বললেন। তারা যখন অবস্থান বদলাচ্ছে, সেই অবস্থান বদলানোর কথা জ্ঞানের সঙ্গে তিনি এটাকে মিশিয়ে দিলেন। জ্ঞানের আলোয় মানুষের সভ্যতার পরিবর্তন, মানুষের সভ্যতার অগ্রগতি, এগিয়ে যাওয়া, এবং যে ভোরবেলার কথা তিনি বললেন,
সেটা বিপ্লবের কণ্ঠস্বর, যেন মুক্তি সূর্যের সময়। মুক্তি সূর্য যে উঠেছিল, সেই একটা মুক্তি সূর্যের ভোরবেলার কথা, তার সঙ্গে সূর্যের সঙ্গে তার লাল আভা, পিঁপড়ে লাল, অগ্নি উদ্গীরণ লাল, আমার পাঞ্জাবিটাও আজ লাল, যাই হোক সেটা আলাদা কথা। কিন্তু এই ভোরের আলোর লাল, এই তিনটে সংমিশ্রণের একটি প্রতীকী কবিতা তিনি আমাদের নিয়ে এসেছেন জ্ঞানের আলোয়, এবং সত্যিকারের একটি সুন্দর কবিতা, যে কবিতায় কোনো ধর্মীয় ভেদাভেদ নেই, মানুষের কথা, শ্রমজীবী মানুষের কথা কত সুন্দরভাবে তিনি আমাদের কাছে রাখলেন। দ্বিতীয় যে কবিতায় যাব, একটা বেদনার কবিতা পড়ি। বেদনা কবিদের বুকে খুব বেশি করে বাজে। বেদনা ছাড়া সৃষ্টি হয় না। সবকিছু যদি ঠিকঠাক থাকে, ভালো ভালো থাকে, তাহলে সৃষ্টি কোথাও হোঁচট খায়। কিন্তু বেদনার মধ্যে, দুঃখের মধ্যে, প্রতিকূলতার মধ্যেই জন্ম হয় যে কোনো শিল্পের। তো সেই রকমই একটি কবিতা, কবিতার নাম, একটা রোমান্টিক ঢঙে এই কবিতাটি আছে। কবিতার নাম অবজ্ঞা। তোমার অবজ্ঞা পেয়ে ভালোবাসা তীব্র হলো আরো, বিনয় তাড়িত রাত খুলে দেয় চোখের সম্মুখে অন্ধকার, আমিও শরীর আড়মোড়া কেটে দুপায়ে সরাই বেদনাকে। বিছানা চাদর যেন রাতভোর মলিনতা ধারণ করেছে, মাঝে মধ্যে নীলিমায় টুকরো টুকরো দুঃখ ছুঁড়ে ফেলি, টুকরো টুকরো ভালোবাসা, টুকরো টুকরো গড়িমসি দেখি। আমার শরীর জুড়ে ঝাঁক ঝাঁক পাখির কুজন, আমাকে পাগল হাওয়ায় দোলা দেয়, বেদনা ভোলায়। আমাকে দুহাত ধরে নিয়ে যায় নদীর ওপারে, ভালোবাসা যেখানে শিখছে গড়িমসি। আমি কবর জিয়ারতের মতো সেইখানে ফেলেছি চোখের জল, ভাগ করে নিয়েছি বিশ্বাস, বারবার আহত হয়েছি। ফিরে এসে দেখি ঘরে একটি চড়ুই কিচির মিচির শব্দে আছড়ে পড়ে জানলার শিকে। সেও কি বেদনা বোঝে? আমার মতন সেও কি বেদনা পীড়িত? তোমার অবজ্ঞা পেয়ে ভালোবাসা তীব্র হলো আরো, তোমার অবজ্ঞা দেখে একটি চড়ুই এসে বেদনাকে ভাগ করে নেয়। খুব সুন্দর একটা বেদনার ছবি তিনি আমাদের সামনে আনলেন একটা রোমান্টিক ঢঙে, একটা প্রেমের মোড়কে, যে প্রেমের মধ্যে অবজ্ঞা আছে, যে প্রেমের মধ্যে তুচ্ছতা আছে, যে প্রেমের মধ্যে কিছুটা কি বলবো অস্বীকার আছে, সেই প্রেমের মধ্যেই তিনি নিয়ে এলেন। এবং কবি যে দুঃখকে ঝেড়ে ফেলছেন, সেই ফোটা ফোটা দুঃখ, সেই টুকরো টুকরো দুঃখ যেন আকাশের তারা হয়ে যাচ্ছে। অদ্ভুত সুন্দর কাব্যিকভাবে তিনি কবিতার মধ্যে এটাকে রাখলেন। যে এই যে লাইনটা রেখেছে, কতগুলো সুন্দর লাইন। বিনয় তাড়িত রাত, আবার বলছেন আমার শরীর আড়মোড়া কেটে দুপায়ে সরাই, আমিও শরীর আড়মোড়া কেটে দুপায়ে সরাই বেদনাকে। মাঝে মধ্যে নীলিমায় টুকরো টুকরো দুঃখ ছুঁড়ে ফেলি, টুকরো টুকরো ভালোবাসা, টুকরো টুকরো গড়িমসি। এই টুকরো টুকরো ভালোবাসা কখনো নীলিমায় যখন ছুঁড়ে ফেলছেন তখন সেখানে তাড়া হয়ে যাচ্ছে, আবার কখনো যখন নিচে ছড়িয়ে দিচ্ছেন আমাদের মধ্যে, বাস্তবে পৃথিবীতে যখন ছড়িয়ে দিচ্ছেন, বাতাসের মধ্যে যখন ছড়িয়ে দিচ্ছেন, তখন সেগুলো অজস্র পাখি হয়ে যাচ্ছে। তার সেই পাখির কুজন, ঝাঁক ঝাঁক পাখির কুজন, সেই দুঃখগুলো যেগুলোকে দিয়ে ছুঁড়ে ফেলেছেন, সেগুলো তাকে এসে নাড়া দিচ্ছে, হাত ধরে নিয়ে যাচ্ছে নদীর ধারে। এক অসম্ভব সুন্দর একটি চিত্রকল্প। এবং অথচ এই দুঃখের মাঝখানেও কেমনভাবে তিনি বলছেন এই যে পাখির কথা, এই যেখানে তিনি বারবার চোখের জল ফেলেছেন, আহত হয়েছেন, কিন্তু কিচির মিচির যে শব্দ, চড়ুই পাখির, একটা ছোট্ট পাখিদের যে কিচির মিচির শব্দ, সেই শব্দ তার বেদনাকে ভুলিয়ে দিচ্ছে। তোমার অবজ্ঞা যতই বাড়ুক না কেন, আমার এ দুঃখ, যতই তুমি আমাকে দুঃখ দাও, সেই দুঃখ ভাগ করে নেওয়ার লোক আছে। আমার নিজের হাতেই, নিজের দুঃখের মধ্যে দিয়েই যে পাখি আমি সৃষ্টি করেছি,
সেই পাখি আমার দুঃখ ভাগ করে নিচ্ছে। এক অদ্ভুত সুন্দর বেদনা, অভিমান, সেই অভিমানের কথা, সেই বেদনার কথা, সেটা তিনি ভাগ করে নিচ্ছেন, যে সবার মধ্যেই সেটা ভাগ হয়ে যাচ্ছে। আমার দুঃখ আর আমার দুঃখ থাকছে না, নিজস্ব ব্যক্তিগত দুঃখ থাকছে না, সে তখন আরো ছড়িয়ে যাচ্ছে সকলের মধ্যে। তোমার অবজ্ঞা সেটা যেন সার্বজনীন প্রেমের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। সুন্দর কবিতা, খুব অভিমানের স্বর আছে কবিতার মধ্যে, কিন্তু খুব সুন্দরভাবে কবিতাটি নির্মাণ হয়েছে। তৃতীয় কবিতা, এ তো যেন এক সত্য কথন, সেই সত্য কথনকে তিনি কবিতায় তুলে নিয়ে এসছেন। শিরোনামেই বুঝে যাবেন আপনারা যে কি কবিতা বলতে চাইছেন। যারা কবিতা পড়ে না, আমরা কবিতা লিখি, আমরা জীবন লিখি দিস্তায় দিস্তায় প্রকৃতির সাদা পৃষ্ঠা জুড়ে। এসব কবিতা লিখে মানুষের উপকার হয় কিনা জানতে চেয়েছে কেউ, জানতে চেয়েছে আরো কি হয় কবিতা লিখে সময়ের অপচয় ছাড়া। এইসব কবিতা কি উপকারে এসেছে কারুর কোনোদিন? রবীন্দ্র, নজরুল কিংবা জীবনানন্দ, শামসুর লিখেছেন অসামান্য পংক্তিমালা, কজনই বা পড়ে সেই সব? বলি, কবিতা তারাই পড়ে জীবন যাদের কাছে সর্বৈব রূপের আধার এবং তাবত প্রাণ সুন্দরের সমূহ প্রকাশ। আমরা কবিতা লিখি, আমরা জীবন লিখি রোজ, তুলে আনি দর্শনের রূপকল্পবোধ চেতনার ক্রমরূপান্তর। এই ক্রূঢ় কাব্যস্বর স্মৃতিসত্তা ভবিষ্যতের মহাজ্ঞান উদ্ভাসিত মূল স্রোতের সময়ের রূপ পরিবর্তন। পৃথিবীতে এত যে বিপত্তি, এত রূপভেদ, অসাম্য, অশৌচ, কবিতা মুক্তির পথ দেখায় তখন। যারা কবিতা পড়ে না, পৃথিবীর রূপ রস ঘ্রাণ তারা পায় না কখনো। যারা কবিতা পড়ে না, তারা স্থূল বস্তুপিণ্ড দেখে দুই চোখে অন্তর্প্রবাহ দেখে না। যারা কবিতা পড়ে না, তারা সূর্যোদয় সূর্যাস্তের মাহাত্ম্য বোঝে না যথাযথ, এবং তাদের মনে অঙ্কুরোদ্গম তত্ত্ব জাগে না কখনো। আমরা কবিতা লিখি, আমরা জীবন লিখি রোজ। কবিতাই মানুষের শত উৎসারিত সত্য রূপ চৈতন্যময় কল্পধ্যান। আমি ও অনাদি রূপ শৌর্য ও বীর্যের প্রকাশ, এক মহাজীবনের অঙ্কিত আখ্যান। খুব সুন্দরভাবে কবি এখানে নিজেই অক্ষর মানে উত্তর দিয়েছেন, এখানে ঢুকেছেন, একটা চিরন্তন প্রশ্নকে তুলে এনেছেন। খুব সুন্দরভাবে একটা চিরন্তন প্রশ্নকে তুলে এনেছেন। সত্যি তো, যারা কবিতা লেখে তাদের এই কবিতা আজকের দিনেও শুনতে হয়। কবিতা বারবার নিজেকে প্রমাণ করার পরও বিপ্লবে, রাষ্ট্রদ্রোহে, পরিবর্তনে কবিতা বারবার কাজে লাগিয়েছে মানুষ। ভালোবাসায়, প্রেমে, অনুরাগে কবিতা বারবার মানুষের কাছে এসে দাঁড়িয়েছে। মানুষের করজনের হাত কবিতা কোনোদিন ফিরিয়ে দেয়নি। তবু কিছু মানুষ তারা প্রশ্ন তোলে, কবিতা লিখে কি হবে? অনেকে কবিদের তো ন্যাকাবোকাও বলেন। কি হবে কবিতা লিখে? প্রশ্ন তোলেন অনেকে। কবি এখানে মোক্ষম জবাব দিয়েছেন, উত্তর দিয়েছেন, এবং কবিতার যে প্রকাশ, কবিতার যে নির্মাণ, সে নির্মাণে নিজে ঢুকে গেছেন বিবেকের মতো। একটা জায়গায় এসে তিনি যে বলি, কবিতা তারাই পড়ে, এই বলি কথাটার মধ্যে দিয়ে নিজে ঢুকে গেলেন কবিতার ভেতর উত্তর দিতে। অন্যের প্রশ্নটা নিয়েছেন, উত্তর দেওয়ার সময় নিজে ঢুকেছেন বিবেক, ঢুকে তিনি উত্তর দিচ্ছেন। ঠিকই তো, উত্তর এই যে একটা লাইন তিনি এখানে লিখেছেন যে রূপভেদ অসাম্য অশৌচ, কবিতা এগুলোকে ভেদাভেদ করেছেন। তার জন্যই তো আগের কবিতায় আমি বললাম যে তিনি হিন্দু হয়েও বলেছেন হায় খোদা। কজন বলতে পারবে? কজন সাধারণ মানুষ যারা কবিতাকে ভালোবাসে না, তারা কজন বলবেন এই কথা? কজনের মুখ থেকে স্বগতোক্তির মতো বেরোবে? তাহলে কবিতাই শিক্ষা দেয়, কবিতাই অসাম্য, এই ভেদাভেদকে দূরে সরিয়ে রাখে। তাই আমার কাছে একদিকে নজরুলও যা, একদিকে রবীন্দ্রনাথও তা, আমার কাছে শামসুর রহমানও যা, আমার কাছে
সুকান্ত ভট্টাচার্যও তাই। কবিতা এটাই শেখায়, এটাই তিনি বলেছেন যে আমরা জীবন লিখি, জীবন। এবং খুব জবরদস্ত উত্তরের দেওয়ার মধ্যে দিয়ে তিনি বলেছেন এবং দারুণভাবে বলেছেন, কবির জীবন হচ্ছে ফালতু জীবন নয়, কবির জীবন হচ্ছে মহাজীবন। কবির জীবন হচ্ছে মহাজীবন। ঋষি গুণী মানুষ, ঋষিদের যে জীবন, বিজ্ঞানীদের যে জীবন, সারা পৃথিবীটা তো যন্ত্র নয়। একজন ফসল ফলাল যিনি, তার অবদান আছে। রাস্তা ঝাঁট দেন যিনি, তার প্রয়োজন আছে। বিজ্ঞানের যে অদ্ভুত অগ্রগতি, তার প্রয়োজন আছে। কিন্তু কবিতারও প্রয়োজন আছে। কবিতা না থাকলে মানুষের জীবন শুষ্ক হয়ে যাবে, প্রেম আসবে না। প্রেম না থাকলে সৃষ্টি থেমে যাবে। মানুষ প্রেম না থাকলে গাছ লাগাবে না পৃথিবীকে বাঁচানোর জন্য। কবিতা যদি না থাকে তাহলে একজন নিরন্ন মানুষের কাছে ছুটে যাবেন না এই কোভিড সিচুয়েশনে অন্ন দেওয়ার জন্য, অন্ন জোগানোর জন্য। কবিতা যদি না থাকে তাহলে প্রতিবাদ করতে জানবেন না, প্রতিবাদ করতে শিখবেন না কোনো অন্যায়। কোন রাষ্ট্রশক্তির বিরুদ্ধে দাঁড়ানোর চেতনার যে সিদ্ধারা, সেই সিদ্ধারা তৈরি করে দেয় কবিতা। বারে 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 প্রমাণিত হয়েছে। তাই কবিতার, কবির জীবন হচ্ছে, খুব কারেক্টলি তিনি এটা বলেছেন, কবির জীবন হচ্ছে মহাজীবন। এবং সেই কবিতা হচ্ছে সেই মহাজীবনের মাধুকরী। সারা জীবন যিনি বলেছেন আমি জীবন লিখি, দিস্তা দিস্তা খাতায় আমরা জীবন লিখি, যা দেখি তাই লিখি। তাই সেই জীবনকে আমরা যখন লিখি সেটা আমাদের মাধুকরী। সারা জীবনের পথ চলতে চলতে, দেখতে দেখতে যা আমরা অর্জন করি, অর্জন করতে হয়। কেউ এমনি এমনি দিয়ে যায় না, দানের মতো অর্জন করতে হয় কবিদের। সেই অর্জিত সম্পদ যে মাধুকরী, সে মাধুকরী আমরা তুলে দিই। এক অসম্ভব সুন্দর, যার জন্য আমি কবিতাটাকে বেছেছি। অসম্ভব সুন্দর একটি কবিতা। তিনি সমস্ত কবিদের হয়ে যেন এই জবাবটা দিয়েছেন। এটা দারুণ একটি কবিতা। আমরা চতুর্থ কবিতায় যাব, যে কবিতার নাম সংসারের দিকে। বৃক্ষের মতো দেখো ঊর্ধ্বমুখে পেতে আছি হাত, নতুন শিকড়গুলো মাটিতে পেতেছে ঘর বাড়ি, লতা পাতা ফল মূল রক্তের ভেতরে জন্ম নেয়, সাজায় বসতি প্রতিদিন। হাওয়া আসে নাড়ে ভিত, প্রার্থনার মতো আমি তোমার জন্য মাগি মেঘ বৃষ্টিপাত, যাতে তুমি পরিপূর্ণ সংসারী হয়ে ওঠো। আমার বাহাতকারী সংসার বিভাগী ছিন্ন মূলে, অন্য এক সংসারের দিকে নিত্য শুনি পদধ্বনি তার, শূন্যে নীলিমার দিকে বাড়িয়ে ডান হাত সাজাই শব্দের ডালপালা। তোমার সংসার ধন ধান্যে বসুন্ধরা, বৃক্ষের মতো তুমি পাতাও সংসার লোকালয়ে, মাটি ও বৃষ্টির ছন্দে পরিপূর্ণ সংসারী হয়ে ওঠো। পাখির মতন আমিও হঠাৎ কখনো খড়কুটো লতা পাতা ঠোঁটে করে উড়ে যাব তোমার সংসারে, যাতে তুমি পরিপূর্ণ সংসারী হতে পারো। কবি নানা রূপে বিদ্যমান হয়েছেন কবিতায়। এই কবিতায় কখনো গাছ হয়েছেন, কখনো শিকড় হয়েছেন, পাখি হয়েছেন, লতা পাতা ফল মূল রক্তের ভেতর দিয়ে প্রবাহিত সম্পদ। মানুষ যাতে সংসারী হয়। আবার বাহাতে তার বাউল কথাও আছে। তিনি বলছেন যে আমার বাহাতকারী সংসার বিভাগে ছিন্ন মূলে, অন্য এক সংসারের দিকে নিত্য শুনি পদধ্বনি। এই সংসার ছেড়েও যে কোথাও একটা যাওয়ার ছিল, কবিদের যে জার্নি, শিল্পীদের যে জার্নি থাকে, সেই বাউল মনা সুফি মনা যে জার্নি, কোথাও কোথাও যেন কাউকে পাবো। সেটা ঈশ্বর হতে পারে, সেটা কবিতা হতে পারে, জ্ঞান হতে পারে, মোক্ষ হতে পারে, বোধি হতে পারে। সেই যে অজানাকে জানার যাত্রা, সেই যাত্রাও তাকে ডাক দেয়। কিন্তু তিনি আবার মানুষকে বলেন
স্থিতু হও। এই যে বলেছেন, বৃক্ষের মতো তুমিও পাতা, পাতাও সংসার লোকালয়ে, মাটি ও বৃষ্টির ছন্দে পরিপূর্ণ সংসারী হয়ে ওঠো। সবাই বাউল হয়ে গেলে সংসার চলবে না। সেটা যেমন কিছু মানুষের জন্য আছে, বাকি মানুষ যারা, তারা সংসারী হয়ে উঠুক সংসারের সুখে। আর সেখানে আমিও ঠাঁই নেবো তোমার কাছে, তোমার ঘরেই আমি ঘর বাঁধবো, আমি খড়কুটো নিয়ে উড়ে যাব পাখি হয়ে। কোথাকার ঘরে? মনের ঘরে। তোমার মনের ঘরে বসত করে কয়জনা? সেই রকম ভাবে তিনি বসত করবেন মনের ভেতর, কবি থাকবেন মনের ভেতর। আমাদের বাড়িতেও যেমন ঘুলঘুলিতে পাখি এসে বাসা বাঁধে, নিশ্চিন্ত বাসা, তাই তোমার পরিপূর্ণ সংসারে কবি এসে বাসা বাঁধবেন, তবেই তোমার পূর্ণতা পাবে। সেই জীবনানন্দের ভাষায় আবার আসিব ফিরে। তিনি ফিরে আসবেন কখনো কাক হয়ে, কখনো শঙ্খচিল হয়ে, হয়তো মানুষ নয়। ঠিক তেমনিও যেন কবি এখানে বলছেন যে তোমার সংসারেই আমি খড়কুটো নিয়ে উড়ে যাব, বাসা বাঁধবো, অন্তরে থাকবো, তোমার বুকের মাঝে থাকবো, কবিতা বেজে উঠবো মাঝে মধ্যে। অসম্ভব সুন্দর একটি কবিতা সংসারের দিকে। অর্থাৎ তাকে বাউল মন টানছে, কিন্তু সংসারের দিকে সেদিকেও একটা টান আছে। আসুন আমরা একটা প্রতিবাদের কবিতা পড়ি। কবিতার নাম দ্রোহ। চুলের গোড়ালি টেনে তুলে আনি রোজ, পোড়ামাটি ছাই ভস্য, ভাঙা সিন্দুকের আস্তরণ, জং ধরা থালাবাটি পড়ে আছে মেঝে। ছুঁড়ে দিয়ে নষ্ট শীষ, উলঙ্গ নেচেছে রাস্তায় একদল নষ্ট বালক। ঝাঁঝালো রোদ্দুরে অহর্নিশ টোকা দেয় স্মৃতি, গুমড়ে গুমড়ে কাঁদে রাত, জাগে ক্রোধ মাথার ভেতর। সারিবদ্ধ যমদূত মার্চ পাস্ট করে আজও, মগজের কোষে ধমনীতে মাটি মাটি ছাই ভস্য থেকে জন্ম নেয় ক্রোধ, জ্বলে ওঠে অস্থিমূলে দ্রোহের আগুন। একেবারে দ্রোহের কবিতা, একেবারে বিদ্রোহের কবিতা। কবি চাইছেন জং ধরা যে অস্ত্র, সেই অস্ত্রে শান দিতে। যে অনাচার তিনি দেখছি, যে নষ্ট শীষ, সিটি দেওয়া বা পাখির শীষ, যাতে গান আছে, যাতে মানুষকে যে প্রশান্তি দেয়, সেই নষ্ট শীষ বললেন কথাটা। নষ্ট শীষ ছুঁড়ে দেয়, নষ্ট শীষ, যাতে নষ্ট হওয়ার আহ্বান থাকে, যে নিজে নষ্ট হয়েছে। খুব সুন্দর কথা, নষ্ট শীষ। উলঙ্গ নেচেছে রাস্তায় একদল নষ্ট বালক। এই যে আজকে সংস্কৃতির অবক্ষয়, সমাজের অবক্ষয়, এই সমস্ত অবক্ষয়, সমস্ত কিছুর বিরুদ্ধেই যেন তার এই দ্রোহ আসছে, এবং তার সেই তিনি সমস্ত যে জং ধরা যে পুরনো সংস্কৃতি, সেই জং ধরা সিন্দুকের আস্তরণ, জং ধরা থালাবাটি, যা সেই মাধুকরীকে গ্রহণ করতে গেলে যা লাগে, সেই সব জং ধরে গেছে। তাই মনে করছেন যে সেগুলোকে আবার পরিষ্কার করার দরকার আছে এই কুসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। এবং তার মধ্যে একটা ক্রোধ জন্ম নিচ্ছে, এবং সেখানে অনেকটা ফিনিক্স পাখির মতো ছাই ভস্য থেকে অস্থি জন্ম নেয় ক্রোধ, জ্বলে ওঠে আগুন, জ্বলে ওঠে অস্থিমূলে দ্রোহের আগুন। এই যেন সেই ফিনিক্স পাখির গল্প, ছাই থেকেই আবার নতুন সম্ভাবনায় উড়ে যাওয়ার কথা কবি এখানে বলেছেন। দ্রোহের কবিতা, খুব সুন্দর কবিতা। আমরা এরপর কবির বেদনা পড়লাম, রোম্যান্টিকতা পড়লাম, দেশপ্রেম পড়লাম, সমাজের কথা পড়লাম। আসুন, যেটা প্রায় সমস্ত কবিকেই ছেয়ে থাকে, একটি মৃত্যু চেতনার কবিতা আমরা এখানে পাঠ করি। কবিতার নাম কাল যদি। কাল যদি মৃত্যু হতো, আজ হতো শোকের দুদিন। ধীরে 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 ভুলে যেত তারামণ্ডলীয়,
সব কিছু মনে হতো ধাঁধা, সব কিছু বিগত অচিন। কাল যদি মৃত্যু হতো স্বজনের আহাজারি, ভারী করে তুলতো ঘর দিক দিগন্তর। কাল, আজ, পরশু কিংবা 2 দিন আরো, মুষলধারায় বৃষ্টি, ঠান্ডা জলধারা সহসাই ধুয়ে যেত হৃদয় কন্দর। কাল যদি মৃত্যু হতো শোক বার্তা লিখে দিত ছাপার মেশিন, পত্রিকার এক কোণে 20 কিংবা 25 অক্ষরে। দীর্ঘশ্বাস ফেলত কি কেউ অন্যের কাছে আজ অব্যর্থ 2 দিন? কাল যদি মৃত্যু হতো বুঝতো তা আমার আকাশ, সকালের রোদ, বারান্দার টব, ডুকরে কেঁদে উঠত এই পড়ার টেবিল। তারপর ধীরে 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 ভুলে যেত পৃথিবীও, স্মৃতির আড়াল হতো সব কিছু, সব। একটা অভিমান আছে এই মৃত্যু চেতনার কবিতা, একটা শোকের কবিতা, কিন্তু কোথাও একটা অভিমান আছে যে কেউ মনে রাখবে না। আস্তে আস্তে সময় সবকিছুই যেন মুছে দিয়ে যাবে। একটা সত্য কথন, আজকে যার সঙ্গে আছি মনে হয় যেন তাকে ছাড়া বাঁচব না। আমি একদিন এই অনুষ্ঠানেই বলেছিলাম যে আমার প্রথম প্রিয়জনের শোক আমার বাবা। আমার পিতা যেদিন আমাকে ছেড়ে চলে গেলেন সেদিন সত্যিই মনে হয়েছিল যে এই পৃথিবীটা আর চলবে না, এগোবে না, সব কিছু থেমে যাবে। সব অ্যাজ ইট ইজ আছে, শুধু তিনি নেই। আজকে তাকে ছাড়াই প্রায় 30টা বছর, 31-32 বছর তাকে ছাড়াই কাটিয়ে দিলাম। যখন মনে হয়েছিল যে একটা দিনও আমি বাবা ছাড়া চলতে পারবো না, একটা দিন, একটা মুহূর্ত বাবার হাত ছেড়ে আমি চলতে পারবো না, আজকে প্রায় 30-32টা বছর আমি আমার বাবাকে ছাড়াই কাটিয়ে দিলাম। তাই এটা একটা অত্যন্ত সত্য কথন। বেশিরভাগ স্মৃতি অমরত্ব পায় না, অশ্রু ধুয়ে দেয় ব্যথা, বিয়োগ, বিয়োগ বেদনা। সত্যিকারের বেদনা কোথাও পড়ে থাকে ব্যবহার্য জিনিসে। যে সত্যিকারের মিস করবে আমার জামাটা, ওটার মধ্যে তো আর আমাকে খুঁজে পাওয়া যাবে না কোনোদিন। আমার লেখার টেবিল, সেখানে হয়তো অন্য কেউ এসে লিখবে। আমার বসার চেয়ার, সেখানে হয়তো অন্য কেউ এসে বসবে, কিন্তু আমার ঘ্রাণ, আমার সান্নিধ্য সেটা তো থাকবে না। যে ফুলের টবগুলোর সাথে আমি প্রতিদিন কথা বলতাম, জল দিতাম, যে ফুলের টব, ফুলগুলো আমাকে আমার পদ শব্দে বুঝে যেত যে জল এবার আমার চারপাশের যে মাটি, সেই মাটি সিক্ত হবে, তারা আমাকে খুঁজবে, তারা আমাকে খুঁজে পাবে না, তারা কাঁদবে। আর যারা চিরকাল আমার পাশে থেকে মনে হয় যে তোমাকে ছাড়া সবকিছু অচল, তারা হয়তো ব্যয় করবে আমার শোক সভায় 25টি অক্ষর, ছাপার মেশিনে হয়তো 20টি অক্ষর, সংবাদপত্রের একদম পেছন দিকে 2য় পাতায়, 4-এর পাতায়, 5-এর পাতার এক কোণে লেখা থাকবে কবির প্রয়াণ। আবার সাধারণ মানুষের ক্ষেত্রে সে ভাগ্যও হবে না, কোনো শোকসভাই হয়তো তার জন্য হবে না। তার বাড়িতে হয়তো শ্রাদ্ধ অনুষ্ঠান বা পারলৌকিক ক্রিয়ায় লোকে ফুলের মালা আর মিষ্টি নিয়ে এসে কিছু কিছু আলোচনা করে তারপর ভুলে যাবে। তাই এই যে মৃত্যু চেতনার কবিতায় একটা দারুণ কন্টেন্ট, মানে রিয়েলিস্টিক কন্টেন্ট তিনি তুলে এনেছেন কবিতায় সাধারণ মানুষের হয়ে খুব সুন্দরভাবে। যে স্মৃতি অমরত্ব, সব স্মৃতি কি অমরত্ব পাবে? আমরা কি সবাই অমর হব? তাই এই কবিতা মৃত্যু চেতনা কবিতা হলেও এই কবিতা যখন লিখলেন, সেই কবিতা শুধুমাত্র কবির থাকলো না, এই কবিতা যেন সকলের কবিতা হয়ে গেল, সকলের মনের ব্যথা হয়ে গেল। এই অভিমানটা যেন সবার বুকেই স্পন্দিত হতে লাগলো। ইট ইজ পোয়েট্রি, এটাই কবিতা, বুকের কোথাও একটা বাজছে। আরেকটি সমাজ কথনের কবিতা আমরা পড়ব। কবিদের তো মানে সব দিকেই সমাজের কথা শুনে তো ওভাবে চলা যায় না, সব রিয়াক্ট করতেই হয়। আমাদের এখানে এখন একটু অন্য পরিস্থিতি আছে,
আমাদের সুশীল সমাজ প্রায় কয়েকটা ভাগে বিভক্ত, একটা বাজে আর একটা বাজে না, একটা দেখতে পান আর একটা দেখতে পান না। আমি জানি না ও দেশের অবস্থাটা কি। তার সমাজ জীবনের কথা তিনি বলেছেন, কথার নাম হচ্ছে টোকা, কবিতার নাম টোকা। আমি যেন অবিচল ধারাপাত নাম তার খাতা, পড়ে আছি খোয়ারে একাকী, তাকাতে পারি না আর বিহঙ্গের দিকে, দূরে বিহঙ্গও নই, বড় হব নিজের ভেতর আপন আকাশে, আমার আকাশ কই, পাখিদের মুক্ত মুক্ত মস্ত আকাশ, দেখি কেবল বন্ধন চারিদিকে, পৃথিবী দেখার মতো আলো কই, আধার প্রকোষ্ঠ সবখানে, আমি সেই মনুষ্যকুলের জ্ঞাতি ভাই, বড় হতে গিয়ে আজ কেবল ক্ষুদ্রতর জীব, জড় পদার্থের রূপে দণ্ডায়মান, আশেপাশে কেউ কি এখন দাঁড়াবে সাহসে, টোকা দিয়ে জাগাতে বিবেক? কুপমণ্ডকতার একটা ছবি তিনি এঁকেছেন এই কবিতায়। সমাজের কথাটা আমি বলেইছিলাম, অর্থাৎ পাখির আকাশ নয়, সেই কোনো কুয়োর থেকে কোনো, যেটা তিনি বলেছেন যে আধার প্রকোষ্ঠ, একটা অন্ধকার প্রকোষ্ঠ থেকে, ঘর থেকে তিনি যে ছোট্ট আকাশটুকু দেখছেন, সেই আকাশটুকুই মনে হচ্ছে যে খুব বড় কোনো জায়গা। অর্থাৎ এই কুপমণ্ডক মানুষরা, অল্প জানা মানুষরা, স্বল্পজ্ঞানী মানুষরা যা করে আর কি, সেইটা নিয়েই তার কবিতা খুব সুন্দরভাবে, যে কিন্তু শেষ জায়গায় এসে তিনি বলছেন, কেউ কি বিবেক জাগাবে? কে জাগাবে? কে পথপ্রদর্শক হবে? এই কুপমণ্ডকতার থেকে টেনে, হাত ধরে টেনে বার করবে কে? কবি। সবাই কি কবির সান্নিধ্য পায়? তাহলে তাহলে কোনো বন্ধু, কোনো কাণ্ডারি, কোনো শিক্ষক, কোনো আদর্শ, কিংবা প্রেম, কিংবা দ্রোহ, আপনি যে কোনোটাকেই বেছে নিতে পারেন। যে কেউ তার নিজের মতো করে রাস্তা দেখাতে পারে, আপনাকে আলো দেখাতে পারে। সেই কথাই কবি বলেছেন এর থেকে বেরিয়ে আসতে। নিজেকে বলেছেন, আমি যেন অবিচল ধারাপাত নাম তার খাতা, একই রকম সেই অঙ্ক যেখানে শেখানো হয়, সেই একই অঙ্কের খাতা, সেইটুকু জেনেই পড়ে আছি। খুব সুন্দর কবিতা। এই কুপমণ্ডকার কথা আমরা বলি কুয়োর ব্যাংক, কুয়োর ব্যাংক, কিন্তু এইটাকে নিয়ে এত সুন্দর শব্দবন্ধ দিয়ে আপনার আমার কাছে উপস্থিত করা, এটা অত্যন্ত কঠিন কাজ। বিমলবাবু সেটা পেরেছেন। সেই জন্যই স্টলওয়ার্ট কবি, নামী কবি, প্রতিষ্ঠিত কবি, যাদের কবিতা পড়ে কবিতা লিখতে শিখবে সকলে, বিমলবাবু তাদের মতনই কবি। আমার পরবর্তী কবিতা প্রকৃত কবিতা। একবার তিনি বলেছেন কবিতা যারা পড়ে না তাদের উদ্দেশ্যে, আবার প্রকৃত কবিতা কি সেটাও তিনি বলছেন, দেখুন কাব্যের ভাষায় কিভাবে। আমার কবিতার খাতাগুলি রেখে দিয়েছি প্রান্তরের ধুলোর ভিতর, ধু ধু বালিয়াড়ির পৃষ্ঠা খুলে লাল কাঁকড়ার দল লুকিয়ে থাকে যেভাবে, কবিতাগুলি মাথা গুঁজে বিশ্রামরত, শির দ্বারা সোজা করে আবার দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে এখন। কিছু কবিতা বড় বেশি জেদি, পাণ্ডুলিপির পাতা থেকে বেরিয়ে পড়তে চায় দ্রুত, আর কিছু পাজি কবিতা স্বীকৃতির মালা গলায় ঝুলিয়ে মর্দ ষাঁড়ের মতো সদর রাস্তায় যেতে আগ্রহী, শিং উঁচু করে খড়ের গাদায় গুঁতো দেওয়ার অভ্যাস রপ্ত করতে চায়। কিন্তু প্রকৃত কবিতাগুলি পাণ্ডুলিপির পৃষ্ঠা জুড়ে স্থায়ী চিহ্ন এঁকে যেতে প্রস্তুত হয়ে আছে। দেখো, কবিতার মূল্যায়ন করলেন কবিতার ভেতর, ঠিক মুন্সিয়ানা, কিছুটা রূপকের মতো, কিছুটা বললেন যে কবিতার খাতাগুলো রেখে দিয়েছি প্রান্তরের ধুলোর ভেতর, ধুধু বালিয়াড়ির পৃষ্ঠা খুলে, সেখানে লাল কাঁকড়ার মুখ ডুবিয়ে আছে। আসলে এই পথটা কি পথ? জীবনের চলার পথ যা তিনি অতিক্রম করে এসছেন।
সেই অতিক্রান্ত পথের যে অভিজ্ঞতা তিনি রেখে এসছেন একটা একটা করে, সেগুলোই তার কবিতা হয়ে সেখানে রয়ে গেছে। আবার হয়তো নেড়ে চেড়ে দেখার সময় হয়, অনেক সময় অনেক পুরনো লেখা হঠাৎ করে নতুন কোনো ঘটনার মধ্যে দিয়ে প্রাসঙ্গিক হয়ে যায়। অনেক কবি লেখেন এটা অমুক সালে লিখেছিলাম কিন্তু এটা এখনো প্রাসঙ্গিক। আবার কিছু কবিতা প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে, সেগুলো অলস কাঁকড়ার মতো মাথা গুঁজে পড়ে থাকে। আবার কখনো কখনো কবির শ্রেষ্ঠ কবিতা নির্বাচিত হয় বা নির্বাচিত কবিতা তৈরি হয়, তখন সেখান থেকে সেগুলোকে বেছে 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 নিয়ে আসতে হয়। এখন কিন্তু কবিতার কিছু কবিতা সবই তার কাছে সন্তানের মতো। বিভিন্ন চরিত্র তিনি এক একটা কবিতার এক এক রকম এঁকেছেন। এক একটা কবি, কেউ পাণ্ডুরূপীর পাতা ছেড়ে দ্রুত বেরিয়ে যেতে চায়, কিছু পাজি কবিতা আছে যেগুলো স্বীকৃতি, যে কবিতাগুলো খুব স্বীকৃতি পেয়ে গেছে সেগুলো মদ্দা ষাঁড়ের মতো সদর রাস্তায় চলে দেখাও আমি কি, এই খুব সুন্দরভাবে নিজের এক একটা কবিতাকে তিনি বলেছেন। কিন্তু শেষ করেছেন যেটা, যে প্রকৃত যেগুলো কবিতা, যেখান থেকে মানুষ কিছু শিখবেন, আগামী দিনে অমরত্ব পাবে, কালোজয়ী হবে যে কবিতা, সেই কবিতাগুলো দেখো, সে তার সিংহাসন আলো করে বসে আছে, সে নড়ছেও না চড়ছেও না, সে জানে আমার হাতের মধ্যে করতলের মধ্যে কাল আছে। একটা কবির সারা জীবনে হাজার কবিতার মধ্যে হয়তো 100টি কবিতা নির্বাচন করা যায়, তার মধ্যে 10টি কবিতা লোকে মনে রাখে, কবিতা মণ্ডলী মনে রাখে, আর 2টো কবিতা অমর হয়। কিন্তু সারা জীবনের কবিতা লিখে যেতে হয়। এই অমরত্ব পাওয়া কালোজয়ী যে কবিতাগুলো, সেগুলো কোথাও যায় না, তারা পাজি হয় না, তারা স্বভাবে স্থিতি হয়, তারা এক জায়গায় বসে থাকে। খুব সুন্দরভাবে কবিতার সামগ্রিক, এটা শুধু তার নিজের কবিতা নয়, এই সমগ্র কবিতার তিনি মূল্যায়ন করলেন এই কবিতার মধ্যে দিয়ে। প্রকৃত কবিতা শিরোনাম ছিল, সেই কবিতার মধ্যে দিয়ে তিনি মূল্যায়ন করলেন। আমরা প্রায় শেষ দিকে এসে গেছি অনুষ্ঠানের। আমার সবসময়, আমি আগের অনুষ্ঠানে দুঃখ লাগে যখন একদম শেষ দিকে এসে যাই, যে দেখতে দেখতে অনুষ্ঠানটি শেষ করতে চলেছি। আমি 2টি কবিতা পড়ব, আর তার মধ্যে একটি কবিতা, এটিও মৃত্যু চেতনার কবিতা। সেই মৃত্যু চেতনার কবিতা কিন্তু অসম্ভব সুন্দর কবিতা। সেই কবিতা আমি আপনাদের কাছে রাখছি। কবিতার নাম হাত ধরাধরি করে। হাত ধরাধরি করে আমরা দুজন, মৃত্যু ও আমি, দীর্ঘ পথ হেঁটে হেঁটে এসেছি এখানে। মনুষ্যবিহীন এই নির্জন প্রান্তরে দীর্ঘ পথ পার হতে হতে বাতাসের কানে ভাসে চিরচেনা আদি কণ্ঠস্বর। সামনে দাঁড়িয়ে তারা জানতে চায় কোথায় চলেছি হাত ধরাধরি করে আমরা দুজন। অবেলায় যৌথ কণ্ঠেও আমরাও বাতাস, সাগর, নদী, ঝর্ণা জল প্রত্যেককে আলাদা আলাদা করে বুঝিয়েছি এই মুগ্ধ ভ্রমণের হেতু। সেদিন কম্পিত চোখে দেখেছি মৃত্যুর রূপ, বাতাসের মুহ্যমান ছায়া, জেনেছি জীবন পথে স্তব্ধতার গূঢ় তত্ত্ব, মানুষের কতটা জরুরি। দেখেছি মৃত্যুর রূঢ় বাস্তবতা, প্রাকৃতিক গঠন কৌশল, এইসব আদি সত্য পদার্থে রূপান্তর জেনে নিতে গিয়ে মৃত্যুর রহস্য মুখ অনেকটাই জানা হয়ে গেছে। মৃত্যুকে এখন আর পরোয়া করি না আগের মতো। মৃত্যু যদি প্রকৃতির ক্রম রূপান্তর, মৃত্যু তবে স্বাভাবিক বাহ্য ক্রিয়াযোগ। তাই বলি এ জীবন চৌবার স্বেচ্ছাচারের কোনো আত্মরতি নয়, প্রকৃতির বিরুদ্ধতা নয়। এ জীবন মায়াময় বায়ুর উল্লাস। এই যদি মানি প্রকৃতি স্বভাবে মৃত্যু পরম স্বজন, তখন মৃত্যুর রূপ নবজীবনের জয়গান, সমবেত প্রার্থনা সঙ্গীত। জানি অন্য একদিন পুনর্বার মৃত্যুর হাত ধরে হেঁটে যাব দিগন্তের পারে। ভোরের আকাশ দীপ্তিমান হওয়ার মুহূর্তে মহাভোরে ঝরনার জলপতনের রূপ দেখে দেখে যাব একা, খুব একা, রূপ সনাতন বুকে নিয়ে। কলহাস্যে যেরকম সমুদ্রের পানে নবধারা স্রোত মিশে যায়, সেরকম। মৃত্যুকে তুচ্ছ করে দিয়েছেন এখানে কবি।
এবং মৃত্যুর মুগ্ধতায় তিনি আচ্ছন্ন। মৃত্যুকে সহজ করে গ্রহণ করার যেন মন্ত্র আছে এই কবিতায়। বারবার তিনি পরজন্মে বিশ্বাসী, একদম নাস্তিক, ঘোর নাস্তিকদের মতো কবি এটা মনে করেন না যে একটি মৃত্যুর সবটাই ব্ল্যাক আউট হয়ে যাওয়ার পর আর কিছু নেই। তিনি বিশ্বাস করেন আবার ফিরে আসবে, আবার আবার জন্ম হবে, এবং মৃত্যু খুব সহজ একটা রূপান্তর, এক রূপ থেকে আর এক রূপে যাওয়া। এবং এটা মানুষের কি বলে মানে যে সহজ যে জীবন ধারা চালনা করার জন্য যেমন ক্ষুধা তৃষ্ণা, ঠিক তেমনি এটাও। এবং যদি এইভাবে আপনি দেখেন কবিকে, তাহলে আপনার মনে হবে, প্রকৃতিগতভাবেই মনে হবে, যেটা তিনি বলেছেন, মৃত্যু পরম স্বজন। তখন নতুন রূপ, নবজীবনের জয়গান, সমবেত যেন প্রার্থনা সঙ্গীত। কত সুন্দর করে মৃত্যুকে ব্যাখ্যা করে বলছেন যে সমবেত মৃত্যু হচ্ছে সমবেত প্রার্থনা সঙ্গীত। রবীন্দ্রনাথ মনে পড়ে যাচ্ছে, আছে দুঃখ, আছে মৃত্যু। শেষ দিকে এসে তিনি যে কথাটা বললেন, অত্যন্ত মারাত্মকভাবে একটা জায়গা তিনি বলেছেন, জানি অন্য দিন, অন্য একদিন পুনর্বার মৃত্যুর হাত ধরে হেঁটে যাব দিগন্তের পারে। রূপ সনাতন বুকে নিয়ে কলহাস্যে, মানে সমস্ত তর্ক বিতর্ক রেখে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী আমাদের নবদ্বীপের এই অঞ্চলের, এবার বাংলার অত্যন্ত জ্ঞানী, তর্কবাগীশ। তাদের তর্কশাস্ত্রে বিশাল নাম ছিল রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর। রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী এই যে তর্ক সমস্ত বলছেন বুকে নিয়ে তিনি চলে যাবেন। যেভাবে চৈতন্য সমুদ্রের হাকৃষ্ট করতে সমুদ্রের মধ্যে মিশে গেছিলেন নীলাচলে, ঠিক সেই কথাই যেন তিনি মনে করে দিচ্ছেন, খুব একা, রূপ সনাতন বুকে নিয়ে। রূপ সনাতনটা বলেছেন জ্ঞান, জ্ঞান যা আমি আরোহণ করলাম, যা আমি জোগাড় করলাম পৃথিবী থেকে, যা আমি পেলাম, অর্জন করলাম, সেই সমস্ত জ্ঞান, তার তর্ক বিতর্ক সমস্ত কিছু নিয়ে। অর্থাৎ মৃত্যু নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে, বিজ্ঞানের সঙ্গে আমার পূর্বজন্ম আছে কি নেই তর্ক করতে পারেন আপনারা, সেই তর্কের অবকাশ রেখেছেন। কিন্তু আমি এই সমস্ত তর্ক বিতর্ককে বুকে নিয়েই যেভাবে চৈত্র, সেই রকম যেরকম সমুদ্রের প্রাণে নবধারা স্রোত মিশে যায়, ঝর্ণার মতো নদীর কথা বলেছিলেন তিনি, আমি বারবার বুঝিয়ে এসেছি। এই নদীর মতো ঝর্ণা যেমন নদী হয়ে তারপর নদী থেকে মিশে যায় সঙ্গমে সমুদ্রে, ঠিক তেমনি আমিও চৈতন্যের মতো, বা আমিও নদীর মতো মিশে যাব এই মহাসমুদ্রে, বিলীন হয়ে যাব সমগ্রতার মধ্যে। সমগ্রতার মধ্যে আমার একার যে অস্তিত্ব, সেই অস্তিত্ব বিলীন হয়ে যাবে সমগ্রতার মধ্যে। তো দর্শনের কথা। তাই এত সুন্দর এই কবিতা, এই কবিতাটিকে আমি এখানে রেখে পড়লাম, আপনাদের কাছে নিয়ে এলাম এই কবিতাটি। আমি শেষ যে কবিতাটি পড়ব, যে কবিতার নাম দীর্ঘশ্বাসগুলি। আমাদের দীর্ঘশ্বাসগুলি মিশে যায় প্রকৃত বাতাসে ভোরবেলা। এইসব দীর্ঘশ্বাসের ভেতর প্রজন্মের কষ্ট মিশে আছে, এক জন্মের দুঃখ মিশে আছে ওতপ্রোত। দীর্ঘশ্বাসগুলি বাতাসের স্তরে স্তরে ধাক্কা দিচ্ছে খুব। বুঝে নিতে কষ্ট হয় না যে মানুষের দীর্ঘশ্বাস প্রায়শই প্রকৃতির বিরুদ্ধে চলে যায়। আমাদের দীর্ঘশ্বাসগুলি সিঁড়িপথ ভেঙে গড়িয়ে গড়িয়ে পাতাল অবধি রাত্রি দিন। এই দীর্ঘশ্বাসগুলির ভেতর লুকিয়ে রয়েছে আদি সভ্যতার রূপ, সংস্কারের মায়া, রক্তের উল্লাস। এই সব দীর্ঘশ্বাসের ভেতর থেকে আমার প্রজন্ম স্বর বেরিয়ে আসছে, দেখো
দেখো। একটা অসম্ভব সুন্দর অনুভূতির কথা, একটা দর্শন কথা তিনি বলেছেন। দীর্ঘশ্বাস আমরা ব্যবহার করি হতাশা না পাওয়ার বেদনা থেকে। একটা ফেলে আসা প্রজন্ম যা পায়নি সংস্কারের বেড়াজালে, তার থেকে দীর্ঘশ্বাস। আবার প্রকৃতির বিরুদ্ধে এই যে বিজ্ঞানের যে কুফলগুলো, এত কংক্রিট সভ্যতা, এত যান্ত্রিকতা, সেই কংক্রিট সভ্যতা এবং যান্ত্রিকতা সেটাও একটা দীর্ঘশ্বাস। কিন্তু তার মধ্য থেকেও সমস্ত বাধা অতিক্রম করে আগামী প্রজন্মের কণ্ঠস্বরও এই স্তরে স্তরে আসে, যা আগামী দিনে সব বাধাকে অতিক্রম করে এগিয়ে যাবে। এই সুন্দর কবিতাটি তিনি আমাদের কাছে রাখলেন, যা আমার প্রজন্মের স্বর, বিভিন্ন প্রজন্মের একটার পর একটা প্রজন্মের স্বর সেটা বেরিয়ে আসছে। নিজের ব্যক্তিগত জীবনেরও বিভিন্ন কথা বিভিন্ন সময় বেরিয়ে এসছে, যেমন তেমনি বাকি যে অন্যান্য বিষয়গুলো আছে, নতুন প্রজন্ম তারা কি ভাবছে, তারাই পৃথিবীটাকে নিয়ে, তারাই আজকের জগৎটাকে নিয়ে, আমার সংস্কৃতিটাকে, আমার ভাষাটাকে নিয়ে, আমার ঐতিহ্য, আমার কৌলিন্যকে নিয়ে কি ভাবছে, সেই কণ্ঠস্বরও যেন উঠে আসছে। এবং সব শেষে তিনি এই যে বললেন, একবার দুবার ইউজ করলেন, দেখো দেখো, অর্থাৎ নির্দিষ্ট করে বলছেন যে তাকিয়ে দেখো, নির্দিষ্ট করে বলা। এইখানেই কবিতাটি সম্পূর্ণভাবে অভিমানের কবিতা, দীর্ঘশ্বাসের যে কবিতা তিনি বলেছেন, অভিমানের কবিতা থেকে ট্রান্সফার হয়ে গেল, পরিবর্তিত হয়ে গেল আশাবাদের কবিতায়। অনুতাপ, অভিমান বদলে গেল সম্ভাবনায়। এই আশাবাদের কথা বলাই কবিদের কাজ। সেই কবিতাই বিমলদা বলেছেন। আমরা বিমলদার আজকের আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে 10টি কবিতা পাঠ করলাম আপনাদের কাছে। আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগারই কথা। এইসব ভালো লাগার যে স্তর, সেই পরীক্ষা দিয়েই বিমল গুহ হয়েছেন। আমি অসম্ভব কৃতজ্ঞতা জানাবো যে তিনি তার কবিতা আমার এই অনুষ্ঠানে পাঠ করার অনুমতি দিয়েছেন। সেই জন্য আমি অশেষ কৃতজ্ঞতা জানাই এবং আমার সমস্ত দর্শক যারা আজকে দেখছেন এপার বাংলা ওপার বাংলা, সবার হয়ে আমরা নিবেদন করি, আবেদন করি, প্রার্থনা করি যে বিমলদার, বিমল গুহ, বিমল দাই বলে ফেললাম, তার লেখনী যেন কখনো না থামে। আরও সুন্দর সুন্দর কবিতা, আরও দর্শনের কবিতা, আরও মানুষকে, সমাজকে শাসন করার, আরও দিক নির্দেশ করার কবিতা তিনি আমাদের উপহার দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আমার কিছু টেকনিক্যাল অসুবিধে হচ্ছে, এর অনুষ্ঠানের পরেই আমাকে ফোন করবেন না, আমার ফোনটি একটু গণ্ডগোল করছে। যা কিছু জানানোর এখানেই জানাবেন, এই টাইম লাইনে জানাবেন। এছাড়া আমি এখন আপাতত নিরুপায়, কারোর ফোন ধরতে পারছি না, আমার ফোনটি খারাপ হয়েছে, বিকল হয়েছে। সেটি 2-1 দিনের মধ্যেই হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু খুব কারোর কোনো প্রয়োজন থাকলে যোগাযোগ করবেন, আমার স্ত্রীর ফোন নাম্বার আছে, সেখানে যোগাযোগ করবেন। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের অনুষ্ঠান চলছে। আগামী দিন আবার একজন কবি আমাদের এপার বাংলার কবি নিয়ে আসবো। একটা এপার বাংলা, একটা ওপার বাংলা, এই দুই বাংলার সেতুবন্ধনে আমাদের কবিতার জার্নি, আমাদের চেনা কবির, ভালো লাগা কবিতার অনুষ্ঠান এগিয়ে যাবে। আপনাদের সাহচর্যে কল্লোলিত হয়ে উঠবে, উদ্বেলিত হয়ে উঠবে, আনন্দিত হয়ে উঠবে। আমরা সকলে উদযাপন করব কবিতার জয়যাত্রার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।